হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজ 168 পয়েন্ট উপরে ক্লোজ হয়েছে, অর্থাৎ 22,570-এ। ঠিক আছে, এবং এটা অল টাইম হাইতে ক্লোজিং। আজকের এফআইআই এবং ডিআইআই কেনা বেচার ডাটা এখনো নেটে আপ টু ডেট হয়নি, তো হলে তখন পরে জানাবো। কিন্তু যতটুকু অনুমান, ডিআইআই কিনছে এবং এফআইআই বিক্রি করছে। হয়তো এফআইআই আজকে আরো বেশি বিক্রি করবে। দেখ ফ্রেন্ড, আজকে প্রথম টপিক যেটা আমরা চর্চা করব সেটা হচ্ছে কোটাক ব্যাংকে নিয়ে। ফ্রেন্ডস দেখুন, কোটাক ব্যাংক আজকে প্রায় 12-13% নিচে ক্লোজ হয়েছে। ঠিক আছে, 12-13% নিচে ক্লোজ হয়েছে। আজকে লো গেছে। দেখুন, কালকের ক্লোজিং ছিল কত? কালকের ক্লোজিং ছিল 1792 টাকা 65, না এটা উইকলি, সরি, ডেলিটা দেখবো। কালকের ক্লোজিং ছিল 1842 টাকা, 1843 টাকা। ঠিক আছে, সেখান থেকে আজকের যদি লো দেখি, আজকের লো গেছিল প্রায় 1602 টাকা, মানে 241 টাকা নিচে চলে এসেছিল। দ্যাট ইজ সামহেয়ার 14-15% কাছাকাছি। যাই হোক, এবারে এখান থেকে আমাদের কি করা উচিত সেটা আমরা ডিসকাশন করছি। ফ্রেন্ডস দেখুন, কারণটা কি? কারণটা হচ্ছে, এবং কি ব্যান করেছে, বলেছে আরবিআই যে তুমি আর নতুন কোনো কাস্টমারকে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে অ্যাড করবে না। মানে আপনারা নতুন নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতেন না, ডাইরেক্ট অনলাইনে গিয়ে, তুমি সেটা করবে না। দুই, তুমি অনলাইনের থ্রু দিয়ে কোনো ক্রেডিট কার্ড ইস্যু করবে না। ঠিক আছে, কারণটা কি? কারণটা হচ্ছে ফ্রেন্ডস, 15 এপ্রিল কোটাক ব্যাংকের যে অ্যাপ ছিল, যার মাধ্যমে মানে সারা ভারতবর্ষ জুড়ে তার ট্রানজাকশন চলে, বিভিন্ন গুরুত্বপূর্ণ টাকা ট্রান্সফার, এটা ওটা বিভিন্ন রকমের সার্ভিস, সেটা কিন্তু মানে নট অ্যাজ পার এক্সপেকটেশন চলছিল। এবং সেইটা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিল যে কোটাক ব্যাংকের কি হলো না হলো, কেউ কাজ করতে পারছে না, কেউ টাকা ট্রান্সফার করতে পারছে না। কত কত একটা বড় ভালো ব্যাংক, তার যদি এইরকম সার্ভিস হয়, লোকের গুরুত্বপূর্ণ যে সমস্ত সার্ভিস সেগুলো করতে পারছে না। এইটাকে যখন নিয়ে এই কমপ্লেনটাকে যখন আরবিআই কে করা হয়, আরবিআই তখন দেখে যে কোটাক মহিন্দ্রা ব্যাংকের যে আইটি ইনফ্রাস্ট্রাকচার, মানে যে ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকলে, ধরুন যত সার্ভার কি, যত তার লাইন, এই সমস্ত জিনিস যত ঠিক থাকলে এই সমস্ত সার্ভিস গুলো ইনস্ট্যান্ট চলতো, সেই সমস্ত জায়গায় বহু বড় দুর্বলতা দেখতে পেয়েছে। তাই তারা কোটাক ব্যাংকে বলেছে, তুমি আগে এগুলো ঠিক করো, তারপরে তুমি নতুন করে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে তুমি কাস্টমার অ্যাড করবে, নতুন ক্রেডিট কার্ড ইস্যু করবে। সুতরাং এটার কিন্তু ডাইরেক্ট কোনো বিজনেস ইম্প্যাক্ট নেই, কেবলমাত্র সেন্টিমেন্টাল ইম্প্যাক্ট। অর্থাৎ আপনি যদি ভাবেন এই খবরের জন্য বিজনেসে বিশাল বড় এফেক্ট পড়ে যাবে কোটাক মহিন্দ্রা ব্যাংকের, আদপেই নয়। এতে কেবলমাত্র সেন্টিমেন্টালি আজকে শেয়ারটা 14-15% নিচে পড়ে গেল। সো এই জায়গা থেকে তাহলে আমাদের প্রশ্নটা কি, এবারে ইনভেস্টর কি করা উচিত? একদম আমি আপনাকে বলছি, ইতিহাসে এই রকম ঘটনা বহুবার ঘটেছে, কিন্তু যেহেতু এই সমস্ত ইনসিডেন্টে কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ নেই,
অর্থাৎ কোটাক মহিন্দ্রা ব্যাংকের লাভ লোকসানে তেমন কোনো ফারাক পড়বে না। সুতরাং ফ্রেন্ডস, যাদের কাছে কোটাক মহিন্দ্রা ব্যাংক নেই, হিস্টোরিক্যালি এই ভ্যালুয়েশনে আপনারা যে যটা পারেন, দরকার পড়লে আপনারা এসআইপি করেও যদি শেয়ারটা আরো বেশ কিছুদিন নিচে থাকে, তাহলে আপনাদের অ্যাটলিস্ট কেনাকাটার কথা ভাবা উচিত। আপনি একদম ভাবেন না শেয়ারের মানে নিউজের ফলে কি হবে না হবে। নিচে এসছে কোটাক ব্যাংক এবং বিজনেস কোনো বেশি তেমন হেম্পার হবে না। আজকে দেখুন কোন লেভেলে চলে এসছে পি, এবং তার দেখুন রেজাল্ট কিন্তু পারফরমেন্স ভালো হচ্ছে, কিন্তু শেয়ার প্রাইস নিচে আসছে, তাই পি নিচে চলে এসছে। তো ফ্রেন্ডস, এইরকম সুযোগ খুব কম পাওয়া যাবে। আপনারা দেখে নেবেন, পটিয়ে নেবেন এই কথাবার্তা। এই ধরনের জিনিস আর কিছুদিন চলবে, 7 দিন 10 দিন, কিন্তু তারপরে দেখবেন বা আজকেই দেখা যাবে যে লো হয়ে গেছে, 1602 নিচে আর যাচ্ছেই না। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আপনারা কিন্তু এই সুযোগে কিন্তু কোটাক মহিন্দ্রা ব্যাংক আস্তে আস্তে কিন্তু আপনারা কেনার কথা ভাবুন। ফ্রেন্ডস, দ্বিতীয় হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, তার নাকি রেজাল্ট খারাপ এসছে। এবার দেখুন ফ্রেন্ডস, এই বড় বড় কোম্পানিগুলোর রেজাল্ট খারাপ বলতে কি বোঝায়, কোনটাকে বলে রেজাল্ট খারাপ, যার জন্য আমাদের চিন্তিত হওয়া উচিত, আর কোন ধরনের রেজাল্ট খারাপে আমাদের চিন্তিত হওয়া উচিত নয়। যেমন ধরুন হিন্দুস্তান ইউনিলিভার। এবার দেখুন, প্রথমে আমি আপনাদের দেখাই, যদি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখা যায়, ধরুন মার্চ 23-এ 60,580 কোটি টাকার সেলস হয়েছে, আর 24-এ কত হয়েছে, 61,896 কোটি টাকার। ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মার্জিন যদি গত বছর 23% ছিল, এবারে 24%, এতেও তাহলে কোনো অসুবিধা নেই। প্রফিটে যদি 10,143 কোটি টাকা ছিল, এবারে এসছে কত, 10,282, এতেও কোনো অসুবিধা নেই। তাহলে অ্যানুয়ালি কোনো অসুবিধা নেই। তাহলে অসুবিধাটা কোথায়, কোন জিনিসটাকে মার্কেট সেন্টিমেন্টালি খারাপ বলে বলছে? এবারে দেখুন কোয়ার্টারলি চলে আসুন। এবারে দেখুন ডিসেম্বর কোয়ার্টারে কত রেজাল্ট হয়েছিল, 15,567। এবারে কোয়ার্টারে কত, 15,210। আগের কোয়ার্টারের তুলনায় রেজাল্ট খারাপ হয়েছে, হয়েছে, মার্জিন কমেছে। এবারে দেখুন প্রফিটেও মাইল্ড এফেক্ট পড়েছে। দিস ইজ কল্ড রেজাল্ট খারাপ, মানে যেটা যারা তাৎক্ষণিক ভিত্তিতে মার্কেটে থাকে তাদের জন্য। ইভেন দেখুন গত বছর মার্চে যা রেজাল্ট ছিল 15,215, এবার এসছে 15,210, তাহলে গত বছরের তুলনায়ও সেলস একটু কমেছে। গত বছর ছিল 2601 কোটি টাকা প্রফিট, মানে গত বছর মার্চ কোয়ার্টারে, এবার এসছে 2561 কোটি টাকার প্রফিট, এখানেও একটু খারাপ। সো দিজ আর অল খারাপ, কিন্তু এই খারাপকে কেন্দ্র করে আপনি যদি শেয়ার প্রাইসকে দেখেন, আমি একটা জিনিস দেখাচ্ছি, আমরা দেখবো হিন্দুস্তান ইউনিলিভার। এবার দেখুন ফ্রেন্ডস, যতক্ষণ পর্যন্ত না আপনারা মার্কেট বুঝবেন, আপনারা মার্কেটের যে এই সমস্ত জিনিস বুঝতে পারবেন। এবার তাহলে চিন্তা করুন, এই রেজাল্টের কোনো ফারাক নেই, কিন্তু শেয়ার প্রাইস আজকে ক মাস ধরে, 1 2 3 মাস ধরে শেয়ার প্রাইস নিচে আসছে। দেখুন এটা কি মাস ছিল, এটা ছিল ডিসেম্বরে। জানুয়ারিতেও যদি দেখেন শেয়ারটার দাম ছিল কত, 2670। কথাটা বুঝতে পেরেছেন? আজকে তার রেট কত, 2230। আপনি এরপরে এই কোয়ার্টার মানে এপ্রিল মে জুন জুলাইয়ের দিকে দেখবেন আবার এখানে চলে এসছে। সুতরাং আজকে যেটা রেজাল্ট খারাপ বলা হচ্ছে, সেটা বিকজ মার্কেটে বলা হচ্ছে ভাই এই হিন্দুস্তান ইউনিলিভারের দিকে তোমরা নজর দিও না, এ শেয়ার অত ভালো না। এই সমস্ত টাইমে আপনাদের কিনতে হবে। বুঝতে পারলাম? রেজাল্ট সেই অর্থে তেমন কোনো খারাপ নেই, যারা ডে টু ডে ট্রেডিং করে তাদের জন্য খারাপ। আর একটা শেয়ারকে দেখাচ্ছি ফ্রেন্ডস, ধরুন লার্সেন এন্ড এলটিআই মাইন্ডট্রি। ঠিক আছে, এলটিআই মাইন্ডট্রি এর রেজাল্ট কেউ বলা হচ্ছে একটু পুয়ার। এলটিআই মাইন্ডট্রি দেখুন কিরকম, একই ভাবে দেখুন, লজিকটা বুঝতে হবে রেজাল্ট খারাপ বলতে কি বোঝায়।
আর এখানে কিটা বোঝাতে চাইছি, যার জন্য কোনো সেন্টিমেন্টাল প্রবলেম হচ্ছে কিন্তু কোনো ফান্ডামেন্টাল পরিবর্তন নেই। দেখুন, এবারে দেখুন প্রফিট অ্যান্ড লসে যাচ্ছি। সেম, গত বছরে সেলস কত ছিল? 33,183 কোটি। এবারের কত হয়েছে মার্চ পর্যন্ত? 35,517। মার্জিন ঠিকই আছে। প্রফিট দেখুন 4,410 আর 4,585। তাহলে এখানে তো কোনো অসুবিধা নেই। প্রতি বছর সেলস বাড়ছে, টপ লাইন গ্রোথ হচ্ছে, বটম লাইনও গ্রোথ হচ্ছে। কিন্তু একই প্রবলেম কি হয়েছে না, এই দেখুন ডিসেম্বর কোয়ার্টারে সেলস কত ছিল? 9,017 কোটি। মার্চ কোয়ার্টারে সেলস কত? 8,893। ডিসেম্বর কোয়ার্টারের প্রফিট কত? 1,169। মার্চ কোয়ার্টারের প্রফিট কত? 1,01,101 কোটি। এইটা খারাপ, মার্কেটের এটা পছন্দ না। তুমি গত কোয়ার্টারের মতো তো ভালো রেজাল্ট করতে পারোনি, ঠিক আছে। আবার আপনি যদি এই কোয়ার্টারের সঙ্গে তার আগের কোয়ার্টারের চিন্তা করেন, মার্চ 23-এর যদি চিন্তা করেন, 3 মাসের, সেবারে যা সেলস হয়েছিল তার কাছাকাছি সেলস, এবং প্রফিটও তার কাছাকাছি। সুতরাং তুমি এইভাবে প্রফিটটা ঠিক মতো করতে পারো। কিন্তু এর জন্য তাকে কি করা হয়েছে এবারে দেখুন, এই মানে কি শেয়ার প্রাইসকে ম্যানুপুলেট করবে বলে বড় বড় প্লেয়াররা, তাহলে এই রেজাল্ট আসবে তারা কতদিন আগে জানতো? তাহলে দেখুন, রেজাল্ট খারাপ আসছে, শেয়ার প্রাইস কবে থেকে পড়ছে? জানুয়ারি মাস থেকে। এবারে বুঝতে পেরেছেন, শেয়ার প্রাইস জানুয়ারি মাস থেকে পড়ছে। এবারে কি হবে? এই রকম খারাপ খবরে আপনি ভাববেন যে এই শেয়ার তো আর উপরে যাবে না, আপনি বিক্রি করবেন, আর যারা বেশি পয়সা নিয়ে রেখেছে তারা এই সমস্ত জায়গায় কিনবে। এটা এই শেয়ারটার জন্য আমি বলবো এটাও একটা গোল্ডেন অপরচুনিটি। আপনারা এলটিআই মানে মাইন্ডট্রি এই শেয়ারটাকেও কিন্তু এই প্রায় 60-65 টাকা করে ডিভিডেন্ড দেয় এক একটা শেয়ার পিছু। সুতরাং একদম না ঘাবড়ে এই শেয়ার কিন্তু এই সমস্ত জায়গায় পুনরায় অ্যাকুমুলেট করা যেতে পারে, কোনো দ্বিধা দ্বন্দ্ব বাদ দিয়ে। তো ফ্রেন্ডস, বুঝতে পেরেছেন যে রেজাল্টটাকে কিভাবে মানে প্লে করে বড় বড় প্লেয়াররা। যাই হোক ফ্রেন্ডস, আশা করি এই 3টে শেয়ারের উপর ব্যাখ্যা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগছে চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার কথাতে কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না। আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই শেয়ারে ইনভেস্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।